ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্ট্রি এবং সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বত শ্রেণীকে নষ্ট করার জন্য একটা নতুন ডেফিনেশন নিয়ে এসেছে। আরাবল্লী শুধুমাত্র কি একটা পাহাড়? কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে থাকা একটা জীবন্ত দেয়াল হলো আরাবল্লী পর্বত শ্রেণী, যেটা পুরো ভারতবর্ষকে মরুভূমি হওয়া থেকে চিরকাল বাঁচিয়ে এসেছে। আমরা যে নদীকে মায়ের মতো পুজো করি, সেই রকম অনেক নদীকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ রাখে এই আরাবল্লী পর্বত। 692 মিটার বিস্তৃত, হরিয়ানা থেকে হয়ে দিল্লি হয়ে রাজস্থান হয়ে গুজরাটে গিয়ে শেষ হয় এই আরাবল্লী পর্বত। আরাবল্লীর বাঁদিকে আছে দ্য গ্রেট ইন্ডিয়ান থার্ড ডেজার্ট, এবং এই থার্ড ডেজার্ট এবং ইন্ডিয়ার মাঝখানে একটা দেয়ালের মতো হয়ে দাঁড়িয়ে আছে এই আরাবল্লী পর্বত, যেটা হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, ইউকে এই সবগুলি জায়গাকে মরুভূমি হওয়া থেকে চিরকাল বাঁচিয়ে এসেছে। তাছাড়াও হাওয়াতে উঠতে থাকা ধুলো এবং PM2 আর্টিকেলস, যেগুলো আরাবল্লী পর্বতে গিয়ে ধাক্কা খেয়ে পরিশুদ্ধ হয়ে যায়, যদি আরাবল্লী পর্বত নাই থাকে, যেগুলো আরাবল্লী পর্বত অ্যাবজর্ব করতো, সেগুলো আমার আপনার ফুসফুস অ্যাবজর্ব করবে। আরাবল্লী যদি নষ্ট হয়ে যায়, মাটির নিচে জমে থাকা হ্রদের জল, নদীর জল সম্পূর্ণ শুকিয়ে যাবে, যার ফলে চাষবাস পুরোপুরি শেষ হয়ে যাবে। চাষবাস শেষ হয়ে গেলে প্রচণ্ড খাবারের অভাব দেখা দেবে, তার ফলে লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যাবে। আর এই আরাবল্লী পর্বত যদি না থাকে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট এইসব জায়গার টেম্পারেচার 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। আপনি একবার ভেবে দেখুন তো, গরমের সময় যখন টেম্পারেচার 1 ডিগ্রি বেড়ে যায়, তখন আমাদের কতটা অস্বস্তি লাগে, কতটা অস্বস্তি ফিল হয় আমাদেরকে। এবার যদি 3 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যায়, তাহলে কী রকম পরিস্থিতি দেখা দেবে আপনি ভেবে দেখুন একবার। আর শুধুমাত্র টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য অস্বস্তির কারণ নয়, এই টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য আরও অনেক কিছু ঘটতে থাকবে, যার মধ্যে একটা হিমালয়ের বরফ গলতে থাকবে। আর হিমালয়ের বরফ গলতে থাকার জন্য ভারতের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। স্পেশালি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বন্যার প্রবণতা প্রচণ্ড বৃদ্ধি পাবে। এমনিতে আমরা কয়েক বছরে দেখেছি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বন্যার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং আরাবল্লী পর্বত যদি নষ্ট হয়ে যায়, তাহলে বন্যার প্রবণতা আরও 10 থেকে 15 গুণ বৃদ্ধি পাবে, যার ফলে পুরো ভারতবর্ষ মানুষের জন্য বসবাসের অযোগ্য হয়ে যাবে। এবং আমরা সেই সমস্ত জীবজন্তু, পশু পাখির কথা একদমই ভাবছি না, যাদের একমাত্র বাসস্থান এই আরাবল্লী পর্বত, যাদের একমাত্র খাবারের সোর্স এই আরাবল্লী পর্বত, এবং আমরা একে একে তাদের ঘরবাড়ি, তাদের খাবার কেড়ে নিতে চলেছি। এবং আরাবল্লী পর্বত নষ্ট হয়ে গেলে লক্ষ লক্ষ জীবজন্তু মারা যাবে, এবং ফুড চেনে একটা বিশাল ঘাটতি দেখা দেবে, যার ফলে হিংস্র পশুরাও জনবসতিপূর্ণ এরিয়াতে ঢুকে পড়বে। তাদের প্রধান খাদ্য হব আমরা, মানুষ। এত কিছু জানার পরেও সুপ্রিম কোর্ট কেন এমন একটা ডিসিশন দিল? কি হয়েছিল আসলে? চলুন আরও বিস্তারিত জেনে নিই এই ভিডিওতে। সুপ্রিম কোর্ট ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্ট্রির কাছে আরাবল্লী পর্বতের একটা ডেফিনেশন চেয়েছিল, এবং তার ফলে ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্ট্রি একটা কমিটি গঠন করে। যে কমিটি একটা সুপ্রিম কোর্টকে রিপোর্ট দেয়, যে রিপোর্ট অনুযায়ী আরাবল্লী পর্বত শ্রেণীর 100 মিটারের নিচে যে সমস্ত পাহাড় থাকবে, সেগুলোকে আরাবল্লীর অংশ ধরা হবে না, আর যেগুলো 100 মিটারের উপরে থাকবে, সেগুলোকেই একমাত্র আরাবল্লীর অংশ ধরা হবে। অর্থাৎ 100 মিটারের নিচে যদি 90 মিটারেও কোনো পাহাড় আসে, তাহলে সেটা ফরেস্ট কনজারভেশন অ্যাক্টের আন্ডারে পড়বে না, অর্থাৎ সে জায়গায় মাইনিং করা যাবে। এবং এখানে আরও একটা টুইস্ট হলো, আমরা সচরাচর কোনো জায়গার হাইট মাপি সি লেভেল থেকে, অর্থাৎ কোনো জায়গার যদি আমরা হাইট বলি, সেই হাইটটা আমরা সি লেভেল থেকে ধরেই বলি, কিন্তু আরাবল্লী পর্বতের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা। আরাবল্লী পর্বতের যে 100 মিটারের ডেফিনেশন দেওয়া হয়েছে, সেটা সি লেভেল থেকে দেওয়া হয়নি, সেটা মাপা হবে শুধুমাত্র আরাবল্লী পর্বতের আশেপাশের এরিয়া থেকে 100 মিটার গণনা করা হবে। এবং আরও আশ্চর্যের বিষয় এটাই যে পুরো আরাবল্লী পর্বত শ্রেণীর মাত্র 8.3% 100 মিটারের ওপরে, এবং 93% 100 মিটারের নিচে। পুরো আরাবল্লী পর্বত শ্রেণীর 1281টি পাহাড়ের মধ্যে 1131টি পাহাড় 100 মিটারের নিচে। তাহলে কি জেনে বুঝেই সুপ্রিম কোর্ট ল্যান্ড মাফিয়া এবং মাইনিং মাফিয়াদের হাতে তুলে দিতে চাইছে পুরো আরাবল্লী পর্বতকে? চলুন আরও একটু বিস্তারিত জেনে নিই। আসলে আরাবল্লীতে ইল্লিগাল মাইনিংয়ের ঘটনা এখনকার ঘটনা নয়। 1975 থেকে চলে আসছে ইল্লিগাল মাইনিং। 1980 থেকে 90-এর দিকে রিয়েল এস্টেট বিজনেস প্রচণ্ড হারে গ্রোথ হতে থাকে, যার ফলে তাদের দরকার ছিল পাথর এবং বালি। তারপরে বিল্ডার্স এবং পলিটিশিয়ানদের চোখ পড়ে আরাবল্লী পর্বতের দিকে। তারা দেখে রিয়েল এস্টেট বিজনেসের জন্য সবচেয়ে বড় খাজানা হলো আরাবল্লী পর্বত। তারপরে তারা প্রচণ্ড ভয়ঙ্করভাবে মাইনিং করতে থাকে, শুধুমাত্র গাছ
গাছ কাটা না, তারা পুরো পাহাড় গায়েব করে দিত। যেহেতু আরাবল্লী পর্বত হরিয়ানা, দিল্লি, রাজস্থান, গুজরাট প্রত্যেকটা স্টেটের মধ্যেই আছে, প্রত্যেকটা স্টেট তাদের নিজেদের মতো রুলস তৈরি করতে থাকে, প্রত্যেকটা স্টেটের গভর্নমেন্ট তাদের পলিটিশিয়ান সেই কারণে রুলস তৈরি করতে থাকে এবং রুলস এমনভাবে বানাতে থাকে যাতে তারা মাইনিং জোরদারভাবে করতে পারে। এবং এইরকম ইললিগাল মাইনিংয়ের ফলে মাইনিং মাফিয়া এবং পলিটিশিয়ানদের প্রফিটে পুরো পকেট ভরে যেত। 1900 সালের দিকে হরিয়ানা এবং রাজস্থানে এতটা পরিমাণ ইললিগাল মাইনিং হতো, সেটা দেখে সেই সময় এনসি মেহতা সুপ্রিম কোর্টে একটা পিটিশন ফাইল করে এবং 1996-এ সুপ্রিম কোর্ট আরাবল্লীকে পুরোপুরি ব্যান করে দেয় মাইনিংয়ের জন্য। তারপরেও মাইনিং মাফিয়ারা রাতের অন্ধকারে পলিটিক্যাল সাপোর্টের দ্বারা তারা ইললিগালি প্রচণ্ডভাবে মাইনিং করতে থাকে, যার ফলে 1975 থেকে 2019 সালের মধ্যে আরাবল্লী পর্বতের 8% পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। এবং 2012-তে একজন গভর্নমেন্ট অফিসারকে 200 জন আর্মস নিয়ে অ্যাটাক করেছিলেন, তার কারণ তিনি এই মাইনিংয়ের ওপরে ইনভেস্টিগেশন করছিলেন। 2022-এ হরিয়ানার ডিএসপি সুরেন্দর সিংকে ট্রাক চাপা দিয়ে মেরে দিয়েছিল, তার কারণ তিনি এই ইললিগাল মাইনিং মাফিয়া এবং তাদের লোকজনকে ধরপাকড় করছিলেন। এরকম আরও অনেক ইনসিডেন্ট ঘটেছে এই মাইনিং নিয়ে, আর সেই কারণে এগুলো বন্ধ করার জন্য এন্ট্রি নিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এটাও পরিষ্কার জানিয়ে দেয় নতুন কোনো মাইনিং লিজ গ্রান্ট করা আর হবে না, তবে এটা টেম্পোরারি যতক্ষণ না পর্যন্ত MPSM প্রিপেয়ার হয়। MPSM অর্থাৎ ম্যানেজমেন্ট প্ল্যান অফ সাস্টেনেবল মাইনিং। MPSM ফরেস্ট নিয়ে এমন একটা রিসার্চ রিপোর্ট যেটা পুরো জঙ্গলকে জিপিএসের মাধ্যমে রিসার্চ করে এবং দেখে কোন জায়গায় বন্য প্রাণীরা বেশি অ্যাক্টিভ, কোন জায়গায় জল রিস্টোর হয় এবং রিচার্জ হয়, কোন জায়গায় ফরেস্টের ডেন্সিটি বেশি, এবং আরও অনেক কিছু ডিসাইড করে এরা ফরেস্টকে 2 ভাগে ভাগ করে, সাস্টেনেবল জোন এবং নন গো জোন। সাস্টেনেবল জোন যেখানে মাইনিং করা যাবে এবং নো গো জোন যেখানে পুরোপুরিভাবে স্ট্রিক্টলি মাইনিং ব্যান থাকবে। এবং সুপ্রিম কোর্ট এটাও জানায় রিপোর্ট এমনভাবে তৈরি করতে হবে যাতে পরিবেশের কোনো রকম ক্ষতি না হয়। তারপরেও কেন পরিবেশ বিশেষজ্ঞরা এবং পরিবেশ সচেতন নাগরিকরা তাদের এত প্রবলেম কেন হচ্ছে, তার কারণ হলো ঝাড়খণ্ডের সারেন্ডা ফরেস্টে এমনই রুলস বানানো হয়েছিল। এমন রুলস বানানোর পরে যখন সেখানকার গভর্নমেন্ট এবং মাইনিং মাফিয়ারা চাপ দিতে থাকে তখন একে একে রুলস পরিবর্তন হয়ে যায়। এবং যদি সেই রকম হিস্ট্রি আবার রিপিট হয় তাহলে আরাবল্লী পর্বত পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবং তাছাড়াও সুপ্রিম কোর্ট যে 100 মিটারের আরাবল্লীর ডেফিনেশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে সেটাও কেউ মেনে নিতে পারছে না। এটা দেখে মনে হচ্ছে যে আমরা আরাবল্লী পর্বতকে হারাতে চলেছি। আমরা নিজেদের গ্রোথের জন্য, ডেভেলপমেন্টের জন্য আমাদের পরিবেশকে নষ্ট করছি, আমাদের নিজেদের হেলথকে নষ্ট করছি, আমাদের নিজেদের ফিউচারকে নষ্ট করছি। এই রকম চলতে থাকলে একদিন পুরো ভারতবর্ষের পরিবেশ নষ্ট হয়ে যাবে, পুরো ভারতবর্ষ বসবাসের অযোগ্য হয়ে যাবে। তাই জন্য আরাবল্লীকে সেভ করার জন্য আমাদের প্রত্যেকের আওয়াজ ওঠানো উচিত।